লেখিকা দেবিকা মিত্রর উচিত শিক্ষা। শ্রীময়ী যখন বিয়ে হয়ে এই সেনগুপ্ত বাড়িতে ঢোকে, তখন ওর শাশুড়িমা চারুলতা দেবী ওকে বরণ করে ঘরে তোলেন। বাড়িতে আত্মীয় স্বজন আছেন। স্ত্রী আচার শেষ হওয়ার পর তারাও শ্রীময়ীকে আশীর্বাদ করেন। শাশুড়ি মায়ের আশীর্বাদ পর্ব শেষ হলে শ্বশুরমশাই রবিরঞ্জন বাবু আশীর্বাদ করেন। শ্রীময়ী আগে একবার মাত্র শ্বশুরমশাইকে দেখেছিল, যেদিন ওকে দেখতে গিয়েছিলেন। এরপর চারুলতা বা শ্রীময়ীর বর সায়ক ওদের বাড়িতে 2-3 বার এসেছিলেন, কিন্তু রবিরঞ্জন বাবু আর আসেননি। তাই ওকে শ্রীময়ীর ভালো মনে নেই। ওকে যখন আশীর্বাদ করছিলেন, তখন শ্রীময়ীর পিসি শাশুড়ি ওনার সাথে শ্বশুরমশাইয়ের আলাপ করিয়ে দেন। আসলে উনি বিয়েতেও যাননি। পরিচিত হওয়ার পর থেকেই শ্রীময়ীর ওনাকে দেখে কেমন যেন লাগছিল। উনি যেন কেমন করে আছেন, যেন এই বাড়ির অতিথি। বৌভাতের পর থেকে তেমন করে ওনাকে দেখা যায়নি। আসলে শ্রীময়ী নতুন, তাই তেমন করে ওনার খোঁজ করেনি। বাড়ির আত্মীয় স্বজনরাও বৌভাতের 2 দিন পরে চলে যান। প্রথম রাতে সায়ক ওর সাথে সবার গল্প করে, এমনকি বাবারও কথা বলে। শ্রীময়ীর খুব ভালো লাগে শ্বশুরবাড়ির কথা শুনতে, কিন্তু সায়কের একটা কথার মানে শ্রীময়ী ওরফে শ্রী বুঝতে পারে না। সায়ককে জিজ্ঞেস করতেও কেমন যেন লাগে। সায়ক যখন ওর বাবা মায়ের কথা বলছিল, তখন বলেছিল, এখন বাড়ি ভর্তি লোকজন আছে, তাই বুঝতে পারছো না। বাড়ি খালি হলেই নাটক আরম্ভ হবে, অবশ্য একাঙ্ক। বলে মুচকি হাসে। শ্রীর কানে কথাটা ধাক্কা দেয়, কিন্তু এর মানে জানতে চায়নি। শ্রীর ওর নিজের মায়ের একটা কথা খুব মনে পড়ে যায়। ওর মা বলেন, কৌতূহল ভালো, কিন্তু অতিরিক্ত কৌতূহল ভালো নয়। তাই চুপ করে যায় শ্রী। বাড়ি খালি, সবাই চলে গেছেন। ছিলেন তো শাশুড়ি মায়ের দিদি, বোন, ভাই আর ভাইয়ের বউ এবং তাদের পরিবারের সবাই, মানে বর, ছেলে মেয়েরা। শ্বশুরমশাইয়ের দিদি এসেছিলেন বৌভাতের দিন সকালে, তারপর ওনাকে আর লক্ষ্য করেনি শ্রী। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি থেকে আসার 2-1 দিন পরে এক ভোরে শাশুড়ি মায়ের চিৎকার শুনে শ্রীর ঘুম ভেঙে যায়। সায়ককে শ্রী জিজ্ঞেস করে, কি হয়েছে বলো তো? মা এমন চিৎকার করছেন কেন? কারোর কি কিছু হয়েছে? সায়ক বলে, চুপ করে শুয়ে পড়ো, এখন উঠো না, তাহলে বাবা বিব্রত হবেন। তোমায় বলেছিলাম না, সকাল সকাল এই বাড়িতে একাঙ্ক নাটক হয়, সেটাই শুরু হয়েছে। বলেই সায়ক ঘুমিয়ে পড়ে। শ্রী কান খাড়া করে শুনতে চেষ্টা করে, কিন্তু একটা কথারও মানে বুঝতে পারছে না। উনি চিৎকার করে বলছেন, মরেও না, এখনো হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে। ওটা মরলেও তো শান্তি পাবো না, রেখে যাবে আরো 2টো শত্রুকে। জীবনে শান্তি পেলাম না, ইত্যাদি ইত্যাদি শুনতে পায় শ্রী, কিন্তু কিছুতে বুঝতে পারে না এই কথাগুলো কাকে বলছেন শাশুড়ি মা। সায়ককে একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু পারেনি। বেশ কিছুক্ষণ পর একদম সব চুপচাপ হয়ে যাওয়ার পর সায়ক বলে, নাটক শেষ হয়েছে, এবার উঠে পড়ো। শ্রী জেগেই ছিল। উঠে যায় বিছানা ছেড়ে। বাইরে বেরিয়ে দেখে শাশুড়িমা টুকটাক কাজকর্ম করছেন, তবে মুখে একটুও রাগ নেই। বরং স্ত্রীকে দেখে হাসি মুখেই বলেন, এত তাড়াতাড়ি উঠলে কেন? আর একটু ঘুমিয়ে নিতে পারতে, এখনো তো 6টাই বাজেনি। শ্রী মুখে হাসি রেখে বলে, না, আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। মনে মনে বলে, এত চিৎকারে কার না ঘুম ভাঙে? এই ঘুম ভাঙা নিয়ে শ্রী মায়ের কাছে কম বকুনি খেয়েছে, কিন্তু আজ সারাদিনটা বেশ ভালোই কাটে। শ্বশুরমশাইকে একবার দেখা গিয়েছিল, উনি ওনার ঘর থেকে বেরিয়ে বাথরুমে গেলেন, তাও সবার শেষে। এরপর আর দেখা যায়নি। অবশ্য খাবার সময় উনি আগেই খেয়ে নিয়েছেন, সেটা অবশ্য শাশুড়ি মায়ের কাছেই শুনেছে। আসলে সায়ক অফিসে খাওয়া দাওয়া করে চলে যায়।
বেলায় যখন শাশুড়ি মা স্ত্রীকে খেতে দেন, তখন স্ত্রী জিজ্ঞেস করে ওনারা খেয়েছেন কিনা। তখন উনি বলেন, তোমার শ্বশুর 12টা বাজলেই খেয়ে নেন, এখন আমি আর তুমি খেতে বাকি। আসলে স্ত্রী ওই সময় নিজের ঘরে পড়াশোনা করছিল, তাই লক্ষ্য করেনি। দুদিন বেশ চুপচাপ, সকালটা বেশ শান্তই থাকে। 3-4 দিন পরে আবার সেই গালিগালাজ আর চিৎকারে স্ত্রীর ঘুম ভেঙে যায়। এবার আর কৌতূহল চাপতে পারেনি স্ত্রী। সায়ককে জিজ্ঞেস করে, সকাল সকাল মা এমন চিৎকার করে কাকে বকাবকি করেন? সায়ক বলে, বাবাকে এইভাবে কথা বলেন। স্ত্রী তখন বলে, বাবাকে? কিন্তু কেন? উনি তো খুব শান্ত মানুষ, ওনার একটাও গলা শুনতে পাওয়া যায় না। গলা শুনতে পাওয়া তো দূরের কথা, ওনাকে ভালো করে দেখতেও তো পাই না। সায়ক তখন বলে, সে অনেক কথা, আসলে বাবা শান্ত আর ভালো মানুষ, কারোর দুঃখ কষ্ট উনি সহ্য করতে পারেন না, তা সে নিজের লোক হোক আর পরের। বাবা তার নিজের মা আর দিদিকে প্রতি মাসে টাকা দিয়ে সাহায্য করেন, সেটা মায়ের পছন্দ নয়, তাই বাবাকে এমন সব কথা বলে গালিগালাজ করেন। শ্রী বলে, কিছু মনে করো না যেন, এটা তো অন্যায় কথা। নিজের মাকে দেখবেন না, ওনাকে টাকা মানে ওনাকে দেখা খাওয়ানো পড়ানোর দায়িত্ব তো ওনাদের দুজনেরই, সেখানে ওনাকে টাকা দেওয়াটাকে সাহায্য করার কথা আসছে কি করে? আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আমার ঠাম্মি তো আমাদের বাড়িতেই থাকেন, বলতে গেলে আমরাই ওনার কাছে থাকি। আমরা ভাবতেই পারি না ঠাম্মিকে কিছু না দিয়ে খেতে। তুমি মাকে বোঝাও না কেন? সায়ক বলে, অনেক বুঝিয়েছি, কিন্তু মা বুঝবার পাত্রী নন। স্ত্রী বলে, কিন্তু এটা খুবই অন্যায়। আমি তো দেখলাম আমাদের বউ ভাতের 2 দিন বাদে ওনার বাপের বাড়ির সবাই যখন চলে যাচ্ছেন, তখন উনি ওনাদের আমার পাওনা থেকে শাড়ি আরও অন্যান্য জিনিস দিলেন। পিসিমণিকে কিছু দিয়েছিলেন? দাঁড়াও, আমি মায়ের থেকে জানতে চাইব ঠাম্মি আর পিসিমণিকে কি দেওয়া হয়েছে। সায়ক বলে, সর্বনাশ করেছে, এমন কাজ করতে যেও না, তাহলে তোমাকেও বাবার দলে ফেলে দেবে। স্ত্রী বলে, তাতে আমার কিচ্ছু এসে যায় না, তবে এর একটা বিহিত হওয়ার প্রয়োজন। বাবা যদি নিজের রোজগারের টাকা তার মা আর অবিবাহিতা দিদিকে দিয়েই থাকেন, তাতে মায়ের বলার কি আছে? ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। স্ত্রী বলে, আমি একটা ফন্দি বের করেছি, তুমি শুধু তাতে সায় দিও, তাহলেই উনি কিছুটা হলেও শুধরে যাবেন। পরে সায়ককে ওর প্ল্যানের কথাটা বলে। এইভাবেই কেটে যায় কয়েকটা মাস। শ্রী কথার ছলে চারুলতার কাছ থেকে জানতে পারে ওনার শাশুড়ি মাকে কেন উনি সহ্য করতে পারেন না। আসলে চারুলতা খুব বড় লোক বাড়ির মেয়ে ছিলেন। ওনার বাবা রবিরঞ্জন বাবুর চাকরি দেখে মেয়ের অমতে ওনার সাথে বিয়ে দেন। চারুলতার শ্বশুর বাড়ির কাউকেই পছন্দ হয়নি, তাই বিয়ের পর থেকে অশান্তি আরম্ভ করেন। এই অশান্তি থেকে মুক্তি পেতে ওনার শাশুড়ি মা ওনাদের আলাদা থাকতে বলেন। সেই থেকেই ওনারা রবিরঞ্জন বাবুদের ভাঙাচোরা বাড়ি ছেড়ে চলে আসেন ঝা চকচকে নতুন বাড়ি কিনে। ততদিনে সায়কের জন্ম হয়ে গেছে। রবিরঞ্জন বাবু কিন্তু ওনার সাথে থাকতে চাননি, কিন্তু উনি ওনার শ্বশুর মশাই আর নিজের মায়ের অনুরোধে আলাদা থাকেন। তবে প্রতি মাসেই মা আর দিদিকে যতটা সম্ভব টাকা দিতেন। স্ত্রীর ইচ্ছা ছিল রবিরঞ্জন বাবুর সাথে কথা বলার, কিন্তু চারুলতা ওকে নজরে নজরে রাখেন, তাই সেই নজর ডিঙিয়ে ওনার সাথে কথা বলার সাহস হয়নি। সায়ক অবশ্য বাবার সাথে কথা বলে আর ঠাম্মির সাথেও মাঝে মধ্যে দেখা করে, তবে সবই লুকিয়ে। মা জানতে পারলে চেঁচামেচি করবে এই ভয়ে।
শ্রী চায় ওর শাশুড়ি মায়ের মধ্যে পরিবর্তন আনতে, ওনাকে মিষ্টি কথায় উচিত শিক্ষা দিতে। প্রতি মাসের প্রথমেই সায়ক মায়ের হাতে সংসার চালানোর জন্য একটা বড় অঙ্কের টাকা দেয়। সেই মাসের মাঝামাঝি হয়ে গেল, তবু সায়ক মাকে সেই মাসের খরচে টাকাটা দেয়নি। একদিন চারুলতা বলেন, কিরে বাবু, মাসের মাঝখান হয়ে গেল, এখনো সংসারের খরচটা দিলি না যে? সংসার চলবে কি করে? এর উপর আর একটা পেট বেড়েছে। ওদের কথার মাঝে শ্রী চলে আসে, বলে, কি করে দেবে মা? ওর এখন অনেক খরচা। আমার পড়াশোনা আছে, শখ সাধ আছে, সেগুলো মেটাতেই তো ওর টাকা শেষ হয়ে যায়। তাছাড়া আমরা ঠিক করেছি সামনের মাস থেকে আমরা নিজেদের রান্না নিজেরাই করে নেব। আপনার রান্না খেয়ে আমার সহ্য হচ্ছে না, আমাদের খেতে দিতে হবে না। ইচ্ছা আছে আমরা অফিস থেকে যে ফ্ল্যাট দেবে বলেছে সেখানেই চলে যাব। নতুন সংসার করতে গেলে তো খরচা আছে, তাই এখন থেকে আর আপনাকে টাকা দিতে পারবে না। স্ত্রীর কথা শুনে চারুলতা বলেন, সেটা জানতামই, তুমি কিছুতেই মানিয়ে নিয়ে থাকতে পারবে না। কয়েক মাস যেতে না যেতেই আমার ছেলের কানে বিষ ঢেলেছ তো। ঠিক আছে, তোমরা যেদিকে ইচ্ছা যাও, কিন্তু বাবুর কি বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই? কত কষ্ট করে ওকে মানুষ করেছি, এটাই কি তার প্রতিদান? শ্রী বলে, সব ছেলে মেয়েকেই তাদের বাবা মা খুব কষ্ট করে বড় করে, তাতে আলাদা করে আপনার কিছু কৃতিত্ব আছে বলে আমার মনে হয় না। যদি তাই আপনার মনে হয়, তাহলে সায়কের ঠাম্মির কি কষ্ট হয়নি সায়কের বাবাকে বড় করতে? শুনেছি তো উনি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন, আর দুই ছেলে মেয়েকে খুব কষ্ট করেই মানুষ করেছেন। সায়ক তো বলল, ওর ঠাম্মি নাকি লোকের বাড়ি বাসর মেজে রান্না করে বাবাকে পড়াশোনা শিখিয়েছেন। এমনকি পিসিমণি নাকি তার একমাত্র ভাইকে পড়াশোনা করিয়েছেন নিজে পড়াশোনা ছেড়ে দিয়ে। তাদের যদি তাদের ছেলে বা ভাইয়ের উপর জোর না থাকে, তাদের কষ্ট যদি কষ্ট না হয়, তাহলে আপনার কষ্টকে কি করে মেনে নেব বলুন তো? দেখুন কেমন লাগে একমাত্র ছেলেকে ছেড়ে থাকতে, তার থেকে মা ডাক না শুনে থাকতে। এতগুলো কথা সায়কের বাবা সব শুনেছিলেন এবং হাসছিলেন। চারুলতা ভাবতে পারেননি এত বড় আঘাত ওনার জন্য অপেক্ষা করছিল। ভাবেন নিশ্চয়ই এই সব কথা রবিরঞ্জন বাবু বলেছেন, তাই উনি ওনাকে আবার গালিগালাজ করতে থাকেন। শ্রী বলে, ওনাকে শুধু শুধু কথা শোনাচ্ছেন কেন? উনি তো আপনার ভয়ে আমার সাথে কথা পর্যন্ত বলেন না। ওনার তো নিজের মা দিদির সাথে দেখা করারই স্বাধীনতা নেই। আমার সাথে ওনার সুখ দুঃখের কথা বলবেন কি করে? একটা ভালো মানুষ পেয়েছিলেন বলে আপনি বেঁচে গেলেন। নিজেকে শুধরে নিন, তা না হলে কি বলো? চারুলতা বলেন। শ্রী বলে, শেষ জীবনে কাউকে পাশে পাবেন না। যাদের জন্য এত করেন তারাও মুখ ফিরিয়ে নেবে। কি আর বলবো, যারা এমন ভালো মানুষ শাশুড়ি মাকে মা বলতে ঘেন্না করে, তাদের পরিচয় দিতে লজ্জা পায়, তাদের তো নরকেও স্থান হবে না। ছেলেকে হারানোর ভয়ে চারুলতাকে ভীত করে তুলেছে। ছেলেকে কিছুতেই হারাতে পারবেন না। ছেলে চলে গেলে চারুলতা বড্ড একা হয়ে পড়বেন এই বাড়িতে। এখন মনে হচ্ছে ছেলে বউ এমনকি বর পর্যন্ত ওর থেকে অনেক দূরে চলে গেছেন। বড্ড একা লাগছে এই বাড়িতে। এই মেয়েটা সত্যি সত্যি চারুলতার চোখ খুলে দিয়েছে। চেষ্টা করেন ধীরে ধীরে নিজেকে পাল্টে নিতে। এই উচিত শিক্ষাটা আরও আগে পাওয়ার দরকার ছিল। খুব চেষ্টা করেন নিজের আপনজনদের কাছে টেনে নিতে। ধীরে ধীরে শাশুড়ি মা আর বড় ননদকে কাছে টেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে। তবে স্ত্রী ওনার সব সংকোচ দূরে সরিয়ে দিয়ে ঠাম্মি আর পিসিমণিকে এই বাড়িতে নিয়ে আসে। রবিরঞ্জন বাবু খুব খুশি এমন বৌমা পেয়ে। এতদিন বাদে এই সেনগুপ্ত বাড়িটা পরিপূর্ণ হলো। সত্যি সত্যি এই সংসারে এবার স্ত্রী ফিরে এলো বাড়ির বউ স্ত্রীর দৌলতে। এই গল্পটি কেমন লাগলো আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন,
তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।